নানাবাড়ি যাওয়ার জন্য রেল স্টেশনে গেলাম। টিকিট কাউন্টারে লাইন দিলাম। ছেলে বলল সে টিকিট কিনবে। কাউন্টারে গিয়ে সে বলল, 2টো টিকিট লাগবে কক্সবাজারের। আমি অবাক হলাম, আমরা তো সিলেট যাচ্ছিলাম। টিকিট বাবু জিজ্ঞেস করলেন, কি উপলক্ষে যাচ্ছেন? ছেলে হেসে বলল, হানিমুন। আমার মাথা ঘুরে গেল। টিকিট বাবু বললেন, কনগ্রেচুলেশন। নতুন বিয়ে? ছেলে আমার দিকে তাকিয়ে বলল, জি হ্যাঁ, উনি আমার ওয়াইফ। আমি কিছু বলার আগেই টিকিট বাবু বললেন, ভালো জোড়া লাগছে। কি টিকিট নিয়ে আমরা বেরিয়ে এলাম। আমি রেগে জিজ্ঞেস করলাম, কক্সবাজার কেন? সে হাসতে হাসতে বলল, মা, নানাবাড়ি গিয়ে কি করব? চলো সমুদ্র দেখি। আমি বললাম, হানিমুন বললি কেন? সে আমার হাত ধরে বলল, কারণ আমি চাই এটা সত্যি হোক। প্ল্যাটফর্মে ট্রেনের হুইসেল বাজছিল। মা, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্ত্রী হয়ে সমুদ্রের পাড়ে আমার সাথে নতুন জীবন শুরু করো। টিকেটের কাগজ আমার হাতে কাঁপছিল। কেউ আমাদের চেনে না সেখানে। আমরা স্বামী স্ত্রী সেজে থাকতে পারি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে। যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মৌসুমী খান। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম রাজীব খান, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রাফি আর তনবি। রাফি 18 বছর বয়সী, কলেজে পড়ে। তনবি 10 বছর বয়সী, স্কুলে যায়। সেই দিনটা ছিল রোববার। স্বামী রাজীব অফিসের জরুরি কাজে ঢাকা গেছেন 3 দিনের জন্য। ছোট মেয়ে তনবি তার দাদির বাড়ি গেছে বেড়াতে। ঘরে শুধু আমি আর রাফি দুজনে। সকালবেলা চা বানিয়ে রাফিকে ডাকতে তার ঘরে গেলাম। দেখি সে এখনো ঘুমিয়ে আছে। হালকা নাড়া দিয়ে বললাম, রাফি উঠো, চা তৈরি। সে চোখ মেলে তাকিয়ে বলল, মা, আজ রোববার। আর একটু ঘুমাই। আমি বললাম, ঠিক আছে, চা রেখে দিচ্ছি। দুপুরের দিকে রাফি উঠল। আমি খাবার তৈরি করছিলাম রান্নাঘরে। সে এসে আমার কাঁধে হাত রেখে বলল, মা, কি রান্না করছ? আমি বললাম, তোর প্রিয় চিকেন কারি। তার চোখে অদ্ভুত একটা ভাব দেখলাম। সে আমার গালে হালকা চুমু দিয়ে বলল, তুমি খুব ভালো মা। খাওয়ার সময় রাফি বলল, মা, আমি কি তোমার সাথে কথা বলতে পারি? আমি বললাম, অবশ্যই। সে একটু দ্বিধা করে বলল, মা, আমার একটা গার্লফ্রেন্ড আছে। আমি হেসে বললাম, ও, নাম কি তার? রাফি বলল, সীমা। কলেজে পড়ে। খুব সুন্দর। আমি বললাম, একদিন বাড়িতে নিয়ে এসো, আলাপ করব। বিকেলের দিকে আমি ব্যালকনিতে বসে বই পড়ছিলাম। রাফি এসে আমার পাশে বসল। বলল, মা, তুমি কি কখনো অন্য কারো প্রেমে পড়েছ? আমি অবাক হয়ে তাকিয়ে বললাম, মানে? রাফি বলল, আমি মানে বাবার আগে। আমি বললাম, হ্যাঁ, কলেজে একটা ছেলে ভালো লাগত। কিন্তু তোর বাবার সাথে বিয়ের পর সব ভুলে গেছি। রাতের দিকে টিভি দেখার সময় রাফি আমার কাছাকাছি বসে পড়ল। একটা রোমান্টিক সিনেমা চলছিল। সে বলল, মা, প্রেম কি জিনিস? আমি বললাম, যখন কাউকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসো, সেটাই প্রেম। রাফি বলল, তাহলে আমি তোমাকে প্রেম করি। আমি হেসে বললাম, সেটা ভিন্ন ধরনের ভালোবাসা বাবা। পরদিন সকালে রাফি স্কুলে যাওয়ার আগে আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমি তোমাকে এত ভালোবাসি যে তুমি যদি অন্য কারো হয়ে যাও তাহলে আমি বেঁচে থাকতে পারব না। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, পাগল, আমি তো তোরই মা। সে একটু অদ্ভুতভাবে হেসে বলল, জানি। সেদিন দুপুরে রাফি স্কুল থেকে ফিরে এসে বলল, মা, আমি সীমার সাথে ব্রেকআপ করেছি। আমি চমকে জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, কারণ আমি বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারি না। আমার বুকের ভিতরটা কেমন জেন করে উঠল। 3 দিন পর রাজীব ফিরে এলো। সেদিন রাতে শোয়ার সময় সে বলল, মৌসুমী, তুই খুব চুপচাপ লাগছিস। আমি বললাম, কিছু না। রাজীব বলল, রাফি কেমন ছিল? কোনো সমস্যা করেছে? আমি বললাম, না, ভালোই ছিল। পরদিন সকালে রাফি স্কুলে যাওয়ার সময় আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, আমি তোমার জন্য একটা চমক এনেছি। বিকেলে সে একটা ছোট বাক্স নিয়ে এলো। বলল, মা, এটা তোমার জন্য। খুলে দেখি একটা সুন্দর লকেট। সে বলল, এটা পরবে আমার জন্য? রাজীব লকেটটা দেখে জিজ্ঞেস করল, এটা কোথায় পেলি? আমি বললাম, রাফি দিয়েছে। রাজীব বলল, ও কোথায় এত টাকা পেল? রাফি এসে বলল, বাবা, আমি টুসনি করে টাকা জমিয়েছি। সপ্তাহখানেক পর একদিন রাতে রাফি আমার ঘরে এসে বলল, মা, আমি তোমার সাথে কথা বলতে চাই। রাজীব তখন বাথরুমে।
আমি বললাম, বলো কি? রাফি বলল, মা, আমি চাই তুমি বাবাকে ছেড়ে দাও। আমি হকচকিয়ে গিয়ে বললাম, কি বললি? সে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, তুই পাগল হয়ে গেছিস? রাফি বলল, না মা, আমি কখনো এত স্পষ্ট ছিলাম না। তুমি আমার জীবনের একমাত্র প্রেম। আমি চিৎকার করে বললাম, আমি তোর মা। রাফি বলল, কিন্তু আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। ঠিক তখনই রাজীব বাথরুম থেকে বের হয়ে এসে জিজ্ঞেস করল, কি হলো? চিৎকার কেন? আমি বললাম, কিছু না। রাফি নিজের ঘরে চলে গেল। পরদিন থেকে রাফির আচরণ আরও অদ্ভুত হয়ে গেল। সে আমার পিছু পিছু ঘুরতে লাগল। রান্নাঘরে গেলে এসে দাঁড়াত। আমার সামনে বসে অদ্ভুত চোখে তাকিয়ে থাকত। একদিন রাজীব অফিসে গেলে রাফি আমার কাছে এসে বলল, মা, আমি জানি তুমি আমাকে ভুল বুঝছ, কিন্তু আমার ভালোবাসা সত্যি। গিয়ে আমি বললাম, রাফি, এসব ভুল কথা। তুই আমার ছেলে। সে বলল, কিন্তু আমি তোমাকে মা হিসেবে নয়, একজন নারী হিসেবে দেখি। আমি তার কথা শুনে আতঙ্কিত হয়ে গেলাম। বললাম, তুই একজন সাইকোলজিস্টের কাছে যাবি কি? রাফি বলল, আমার কোনো চিকিৎসার দরকার নেই, আমি শুধু তোমাকে ভালোবাসি। সেদিন রাতে রাজীবকে সব খুলে বললাম। সে অবিশ্বাসের চোখে তাকিয়ে বলল, তুই কি বলছিস? আমি বললাম, আমি সত্যি বলছি। রাজীব বলল, রাফি আমার ছেলে, সে এমন কিছু বলতে পারে না। পরদিন সকালে রাজীব রাফিকে ডেকে জিজ্ঞেস করল, তুই কি তোর মায়ের সাথে অদ্ভুত কথাবার্তা বলেছিস? রাফি বলল, বাবা, আমি মাকে ভালোবাসি। রাজীব বলল, সেটা তো স্বাভাবিক। রাফি বলল, কিন্তু আমার ভালোবাসা অন্যরকম। রাজীব রেগে গিয়ে রাফির গালে চড় মেরে বলল, তুই কি বলছিস জানিস? রাফি ঠান্ডা গলায় বলল, আমি জানি আমি কি বলছি। আমি মাকে একজন পুরুষ হিসেবে ভালোবাসি। রাজীব আর কিছু না বলে রাফিকে ঘর থেকে বের করে দিল। বলল, তুই এই বাড়িতে থাকতে পারবি না। রাফি ব্যাগ গুছিয়ে বের হয়ে যাওয়ার সময় আমার দিকে তাকিয়ে বলল, মা, আমি তোমার জন্য অপেক্ষা করব। কিছুদিন পর শুনলাম রাফি তার মামার বাড়িতে উঠেছে। মাঝে মাঝে ফোন করে আমার খোঁজখবর নিত। একদিন সে এসে দেখা করতে চাইল। আমি রাজি হলাম না। মাস তিনেক পর একদিন রাফি বাড়িতে এসে হাজির। দেখলাম সে অনেক চিকন হয়ে গেছে, চোখের নিচে কালো দাগ। সে আমার কাছে এসে বলল, মা, আমি খুব কষ্টে আছি। আমার মায়া হল। বললাম, কি কষ্ট? সে বলল, তোমার জন্য প্রতিদিন কাঁদি, তুমি ছাড়া আমি বাঁচতে পারি না। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, রাফি, তুই একটা ভালো মেয়ে খুঁজে নে, বিয়ে কর, সংসার কর। রাফি বলল, আমি তো তোমাকেই বিয়ে করতে চাই। আমি বললাম, এটা কখনো সম্ভব নয়। হঠাৎ করে রাফি আমার হাত ধরে বলল, মা, আমরা কোথাও চলে যাই, যেখানে কেউ আমাদের চেনে না, সেখানে আমরা স্বামী স্ত্রী সেজে থাকব। আমি হাত ছাড়িয়ে নিয়ে বললাম, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। রাফি কেঁদে ফেল। বলল, মা, আমি তোমাকে কতটুকু ভালোবাসি জানো? তোমার জন্য আমি যে কোনো পাপ করতে পারি। আমি ভয় পেয়ে গেলাম তার কথা শুনে। সেদিন রাতে আমি আর রাজীব অনেক কথা বললাম। রাজীব বলল, রাফিকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে হবে। আমি বললাম, সে রাজি হবে না। রাজীব বলল, জোর করে হলেও নিয়ে যেতে হবে। পরদিন আমরা রাফিকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার রাফির সাথে একা কথা বললেন। পরে আমাদের বললেন, এটা একটা জটিল মানসিক সমস্যা, চিকিৎসা করতে হবে। রাফি চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি শুধু মাকে ভালোবাসি। ডাক্তার বললেন, এই ধরনের ভালোবাসা স্বাভাবিক নয়। মাস 6 চিকিৎসার পর রাফি কিছুটা সুস্থ হল, কিন্তু পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে। ডাক্তার বললেন, তাকে বাড়িতে রাখা নিরাপদ নয়। আমরা রাফিকে একটা হোস্টেলে ভর্তি করিয়ে দিলাম। সেখানে থেকে সে পড়াশোনা করবে আর চিকিৎসা নিবে। বিদায়ের সময় সে আমার দিকে তাকিয়ে বলল, মা, একদিন আমি সুস্থ হয়ে তোমার কাছে ফিরে আসব। এখন 2 বছর হয়ে গেছে। রাফি অনেক ভালো আছে। সে এখন স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে এসেছে। এমনকি একটা মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়েছে। মাঝে মাঝে বাড়িতে আসে, কিন্তু এখন সব স্বাভাবিক। আমি বুঝতে পেরেছিলাম যে রাফির সমস্যাটা ছিল অস্থায়ী। বয়ঃসন্ধিকালে অনেক ছেলেমেয়েরই এমন বিভ্রান্তি হয়, কিন্তু সঠিক চিকিৎসা আর ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান হয়। কিন্তু এই গল্পের আরও অনেক রহস্য আছে যা আমি এখনও বলিনি। রাফির সুস্থ হওয়ার পেছনে একটা বিশেষ ঘটনা আছে। হোস্টেলে থাকার 3য় মাসে রাফি একদিন আমাকে ফোন করে বলল, মা, আমি একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। আমি জিজ্ঞেস করলাম, কি স্বপ্ন? সে বলল, দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা আমার কাছে এসে বললেন,
তুমি ভুল পথে আছো, তারপর আমার মাথায় হাত দিলেন। সাথে সাথে আমার মনের সব অন্ধকার দূর হয়ে গেল। আমি প্রথমে ভাবলাম এটা তার মানসিক অসুস্থতার কারণে। কিন্তু সেদিন থেকে রাফির আচরণে ব্যাপক পরিবর্তন আসতে লাগল। সে নিয়মিত নামাজ পড়তে শুরু করল, যা আগে কখনো করত না। 1 মাস পর রাফি বাড়িতে এসে আমাকে বলল, মা, আমি বুঝতে পেরেছি আমার সমস্যাটা কি ছিল। আমি জিজ্ঞেস করলাম, কি? সে বলল, আমার মনে শয়তানের প্রভাব ছিল। আমি একজন আল্লাহভীরু মানুষ হতে চাই। রাজীব প্রথমে বিশ্বাস করেনি। বলল, এসব কুসংস্কার। কিন্তু রাফির পরিবর্তন দেখে সবাই অবাক হয়ে গেল। সে পড়াশোনায় মনোযোগী হল, বন্ধুদের সাথে ভালো আচরণ করতে লাগল। তখন আমার মনে পড়ল আমার দাদিমার কথা। তিনি সবসময় বলতেন, মানুষের মনে অশুভ শক্তি প্রবেশ করলে সে অস্বাভাবিক আচরণ করে। আমি কখনো বিশ্বাস করতাম না। কিন্তু রাফির ক্ষেত্রে দেখলাম এটা সত্যি। হোস্টেলে থাকার 6ষ্ঠ মাসে রাফি আমাকে বলল তার একটা বন্ধু আছে, নাম সাইফ। সাইফ নাকি খুব ধার্মিক। সে রাফিকে ইসলামিক বই পড়তে দিয়েছে। রাফি বলল, মা, এই বইগুলো পড়ে আমার মন পরিষ্কার হয়ে গেছে। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, কি ধরনের বই? রাফি বলল, তোবার গুরুত্ব, পাপ থেকে মুক্তির উপায়, এসব নিয়ে। আমি বুঝলাম রাফি সত্যিকারের পরিবর্তনের পথে। সাইফের সাথে একদিন আমার আলাপ হল। চমৎকার ছেলে, খুবই ভদ্র। সে বলল, আন্টি, রাফি ভাই এখন অনেক ভালো। উনি নিয়মিত ইবাদত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। আমি খুশি হলাম। 8ম মাসে রাফি বাড়িতে এসে আমাকে বলল, মা, আমি তোমার কাছে ক্ষমা চাই। আমি যা করেছি, যা বলেছি, সব ভুল ছিল। তার চোখে অশ্রু। আমি তাকে বুকে টেনে নিলাম। রাফি বলল, মা, আমি এখন বুঝি একজন মা কতটা পবিত্র। আমি তোমার সম্মান নষ্ট করেছি। আমি বললাম, তুই এখন ভালো হয়ে গেছিস। এটাই যথেষ্ট। 9ম মাসে রাফি একটা মেয়ের কথা বলল। নাম রিনা। হোস্টেলের কাছের একটা কলেজে পড়ে। রাফি বলল, মা, ও খুব ভালো মেয়ে। পর্দা করে, নামাজ পড়ে। আমি খুশি হলাম। রিনার সাথে আমার পরিচয় হল। সত্যিই ভালো মেয়ে। তার পরিবারও ধার্মিক। আমি রাজীবকে বললাম, রাফির বিয়ের কথা ভাবা যায়? রাজীব বলল, এত তাড়াতাড়ি? আমি বললাম, ভালো মেয়ে পেলে দেরি করা ঠিক না। 10 মাস পর রাফি আর রিনার বাগদান হল। অনুষ্ঠানটা খুব সুন্দর হয়েছিল। রাফি সেদিন আমার পা ছুঁয়ে বলল, মা, তোমার দোয়ায় আমি আজ এখানে। বিয়ের আগে একদিন রাফি আমাকে বলল, মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি বললাম, বলো। সে বলল, আমি স্বপ্নে সেই সাদা কাপড়ের মহিলাকে আবার দেখেছি। তিনি বলেছেন, তুমি এখন সত্যিকারের মানুষ হয়েছ। আমি জিজ্ঞেস করলাম, তুই কি জানিস সেই মহিলা কে ছিলেন? রাফি বলল, আমার মনে হয় তিনি কোনো ফেরেশতা ছিলেন। আল্লাহ তাকে পাঠিয়েছিলেন আমাকে সঠিক পথ দেখাতে। বিয়ের দিন অনেক আত্মীয়-স্বজন এসেছিল। সবাই রাফির পরিবর্তন দেখে অবাক। আমার চোখে পানি এসে গেল খুশিতে। বিয়ের পর রাফি আর রিনা আমাদের বাড়ির কাছেই একটা ফ্ল্যাটে থাকতে লাগল। রাফি প্রতিদিন আমার খবর নিত, কিন্তু সব স্বাভাবিক পদ্ধতিতে। 1 বছর পর রিনা মা হল। একটা সুন্দর মেয়ে। রাফি তার নাম রাখল নূর, মানে আলো। সে বলল, মা, এই বাচ্চা আমার জীবনে আলো এনেছে। নূর যখন 6 মাস বয়সী, তখন একদিন রাফি আমাকে বলল, মা, আমি একটা ব্যবসা শুরু করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যবসা? সে বলল, ইসলামিক বই আর তসবিটুপির দোকান। রাজীব প্রথমে একটু চিন্তা করল। পরে বলল, ভালো আইডিয়া। আমি সাহায্য করব। রাফির দোকান খুব ভালো চলতে লাগল। 2 বছর পর রিনা আবার মা হল। এবার একটা ছেলে। রাফি তার নাম রাখল হিদায়ত, মানে সঠিক পথ। সে বলল, মা, আল্লাহ আমাকে হিদায়ত দিয়েছেন, তাই আমার ছেলের নাম হিদায়ত। এখন রাফির বয়স 22 বছর। সে একজন সফল ব্যবসায়ী। তার দোকানে অনেক গ্রাহক আসে। সবাই তার সততার জন্য প্রশংসা করে। মাঝে মাঝে রাফি আমাকে বলে, মা, আমার অতীতটা ভুলে যেতে পারি না। কিন্তু আমি কৃতজ্ঞ যে আল্লাহ আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আমি তাকে বলি, অতীত নিয়ে দুঃখ করার দরকার নেই। তুই এখন ভালো আছিস, এটাই গুরুত্বপূর্ণ। রাফির ছোট বোন তনবি এখন 14 বছর বয়সী। সে তার ভাইয়ের পরিবর্তন দেখে গর্বিত। একদিন আমাকে বলল, মা, রাফি ভাই এখন খুব ভালো। আমি তাকে নিয়ে গর্বিত। গত মাসে রাফির দোকানে একটা অনুষ্ঠান হয়েছিল। স্থানীয় মসজিদের ইমাম সাহেব এসেছিলেন। তিনি রাফির প্রশংসা করে বললেন, রাফি একজন আদর্শ যুবক।
সবার উচিত তার মতো হওয়া গু। সেদিন রাফি আমার কানে কানে বলল, মা, আমি জানি তুমি আমার জন্য কত কষ্ট পেয়েছিলে। আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করি গু। আমি বললাম, তুই ভালো থাক। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি গু। এখন আমি বুঝি যে জীবনে যত বড় সমস্যায় আসুক, ধৈর্য আর বিশ্বাস থাকলে সব সমাধান হয়। রাফির ক্ষেত্রে আল্লাহর রহমত ছিল। তাই সে এত সুন্দরভাবে পরিবর্তিত হতে পেরেছে। কিন্তু এই গল্পের একটা গোপন অংশ আছে যা আমি কাউকে বলিনি। রাফির সেই স্বপ্নের ব্যাপারটা আসলে আরও রহস্যজনক। হোস্টেলে থাকার সময় রাফি একদিন আমাকে বলেছিল, মা, আমি যে স্বপ্ন দেখেছিলাম সেই সাদা কাপড়ের মহিলা আসলে আমার দাদিমা ছিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, তুই কিভাবে জানলি? সে বলল, তিনি নিজেই বলেছিলেন। আমার দাদিমা রাফির জন্মের 2 বছর আগে মারা গিয়েছিলেন। রাফি তাকে কখনো দেখেনি। কিন্তু সে স্বপ্নে দাদিমার সব বর্ণনা দিয়েছিল যা একদম সত্যি। রাফি বলেছিল, দাদিমা বলেছিলেন, আমি তোর জন্য দোয়া করেছি। তুই ভালো হয়ে যাবি। এই কথা শুনে আমার গা শিরশির করেছিল। আমি বুঝেছিলাম যে মৃত মানুষের আত্মাও কখনো কখনো জীবিতদের সাহায্য করে। আমার দাদিমা স্বর্গ থেকে রাফিকে সঠিক পথ দেখিয়েছিলেন। এই ঘটনার পর আমি আরও ধার্মিক হয়ে গেলাম। নিয়মিত কোরআন পড়তে লাগলাম। রাজীবও অনেক পরিবর্তিত হয়েছে। আজকাল যখন পরিবারের সবাই একসাথে বসি, মনে হয় আমরা কত সুখী। রাফির 2 সন্তান আমার কোলে খেলে। রিনা আমাকে মা বলে ডাকে। তন্বী পড়াশোনায় ভালো ফলাফল করছে। রাজীব মাঝে মাঝে বলে, আল্লাহর রহমতে আমাদের পরিবারে শান্তি ফিরে এসেছে। আমি বলি, হ্যাঁ, সবকিছুর জন্য আল্লাহর শুকরিয়া গু। গতকাল রাফি আমাকে বলল, মা, আমি একটা মাদ্রাসা তৈরি করতে চাই। আমি জিজ্ঞেস করলাম, কেন? সে বলল, যাতে অন্য ছেলেমেয়েরা সঠিক শিক্ষা পায়। আমার মতো যেন কেউ ভুল পথে না যায়। এই কথা শুনে আমার চোখে পানি এসে গেল। আমি ভাবলাম, আল্লাহ রাফিকে কত সুন্দর একটা মন দিয়েছেন। আমি এই গল্প বলার কারণ হচ্ছে সবাইকে জানানো যে জীবনে যত বড় সমস্যায় আসুক, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহর রহমত সবসময় আছে। ধৈর্য ধরে চেষ্টা করলে সব ঠিক হয়ে যায়।